পাকিস্তান এখনো টিকে আছে টি-20 ওয়ার্ল্ড কাপে। গতকাল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে সবচেয়ে বেশি টেনশনে বোধহয় টিম পাকিস্তান এবং পাকিস্তানে যারা ক্রিকেট প্রেমী তারা ছিল। কারণ পাকিস্তানের ভবিষ্যৎ নির্ভর করছিল ইংল্যান্ডের উপর। ইংল্যান্ড জিতে গেলে পাকিস্তানের জন্য চান্স থাকবে। এমন না যে পাকিস্তান ডাইরেক্টলি কোয়ালিফাই করে যাবে বা শ্রীলঙ্কাকে হারালে হয়ে যাবে। তবু একটু আশা তো থাকলো, আর একদিন তো পাকিস্তান টুর্নামেন্টে টিকে থাকলো। এর ঠিক এই কারণেই পাকিস্তানের সমর্থকরা গতকালকে নিউজিল্যান্ডকে সমর্থন দিচ্ছিল না, তারা চাচ্ছিল নিউজিল্যান্ড হেরে যাক। ম্যাচের শুরুতে যখন শ্রীলঙ্কার কলম্বোতে এই পিচে আপনার টস টস জিতে নিউজিল্যান্ড ব্যাটিং এর সিদ্ধান্ত নেই, তখনই তারা অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছিল। কারণ কি? কারণ নিউজিল্যান্ড কিন্তু শ্রীলঙ্কাকে এই পিচে হারিয়েছিল এবং সেই ম্যাচেও নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করেছিল এবং ঠিকঠাক একটা স্কোর তারা দাঁড় করিয়ে পরে কিন্তু শ্রীলঙ্কাকে স্পিন ট্র্যাপে শ্রীলঙ্কার হোম কন্ডিশনেই ফেলে দিয়েছিল। তো স্বাভাবিকভাবেই আপনার এই পিচে মানুষ যারা এক্সপার্ট তারা আশা করছিল যে 130-40 রানই এনাফ আপনার ডিফেন্ড করার জন্য। আর যদি 150 প্লাস হয় সেক্ষেত্রে তো খুবই টাফ হবে ইংল্যান্ডের জন্য। ম্যাচের শুরুতে 6 ওভারে কিন্তু 60 রানের মতো হয়ে যায় নিউজিল্যান্ডের, এবং তখন পাকিস্তানের সমর্থকরা আমি দেখছিলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের স্বাভাবিকভাবেই তাদের যে ক্ষোভ সেটা ফুটে উঠছিল। কেউ কেউ বলছিল যে এদের পাকিস্তানি প্লেয়ারদের ধরে নিয়ে আসো, কেউ কেউ বলছিল এদের শ্রীলঙ্কাকে রেখে দাও, এরা কি খেলে, এদের অন্যের উপর ডিপেন্ড করতে। কথা ঠিক, কথা ঠিক। আপনি ফ্যান হয়ে আপনি দল যখন ভালো করবে আপনি আলিঙ্গন করবেন, তাকে জড়িয়ে ধরবেন, আবার যখন খারাপ করবে তখন দু একটা কথা আপনার মুখ থেকে বেরোবে। এটা নর্মাল। তো এক পর্যায়ে কিন্তু নিউজিল্যান্ডের আপনার ভারতের ওভারে 110-12 রানও ছিল, ঠিক আছে। আর তখন সেইখান থেকে নিউজিল্যান্ডের ছন্দপতন ঘটে। নিউজিল্যান্ড দিন শেষে মাত্র 159 রানের স্কোর দাঁড় করায়। তবু ওই যে যেটা বলছিলাম যে 150 অনেক তো রান। অনেক রান, এটা এক্সপার্টরা বলছিল যে এই পিচে এটা মনে চেস করা যাবে না। সেটাই আপনার সত্যি প্রমাণ করে নিউজিল্যান্ড যখন বোলিং আসে, ইংল্যান্ডের মাত্র 2 রানে 2 উইকেট পড়ে যায়। জস বাটলার, ফিল সল্ট দুজনেই কিন্তু ব্যর্থ এই টি-20 ওয়ার্ল্ড কাপে। আমাদের দেশের ওপেনাররা যেমন বড়বারের মতো বড়বার আপনার প্রথম 2-3 ওভারের মতো আউট হয়ে যায় না, ইংল্যান্ডের ক্ষেত্রেও তাই হচ্ছে। তো 2 রানে 2 উইকেট নিয়ে যখন আপনার নিউজিল্যান্ড ম্যাচটি শুরু করে দ্বিতীয় ইনিংসে, তখন অনেকে ধরে নিয়েছিল যে নিউজিল্যান্ড খুব ইজিলি জিতবে। ইভেন আপনারা যদি 17 ওভার পর্যন্ত খেলাটি দেখেন সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের 6টি উইকেট পড়ে গিয়েছিল। অ্যান্ড ভেরি ইন্টারেস্টিংলি 3 ওভারে এই পিচে 42-43 রানের দরকার ছিল। তাহলে বুঝতে পারছেন ম্যাচ কিন্তু নিউজিল্যান্ডের হাতে ছিল। তবে মিচ স্যান্টনার তিনি সেখানে গিলেন ফিলিপসকে আনে এবং গিলেন ফিলিপস মূলত 18তম যে ওভারটিকে সে ওভারটা তিনি 22 রান খান, এবং এর ফলে আপনার পরে মিচেল স্যান্টনার 19তম ওভারে এসে আর বেশি সুবিধা করতে পারেনি এবং ইংল্যান্ড একটি হারা ম্যাচ জিতে যায়। এবং এই ম্যাচ জেতার ফলে পাকিস্তান আজও এই টুর্নামেন্টে টিকে রইল। আজ পাকিস্তানকে শ্রীলঙ্কাকে অনেক সমীকরণের মাধ্যমে হারাতে হবে টুর্নামেন্টে সেমিফাইনালে যেতে হলে। এখানে আমার ব্যক্তিগতভাবে খুব অবাক লেগেছে যে স্যান্টনার যে এক্সপেরিমেন্টটা করেছে 18তম ওভারে গেলেন ফিলিপসকে দিয়ে, এটা দরকার ছিল না। আমি আপনার তার অভিনয় শেষে যখন টিভি অন করলাম তখন দেখলাম যে কত আপনার 5-6 ওভার বাকি, ইংল্যান্ডের এখনো ঠিকঠাক রান দরকার। সো ইংল্যান্ডের পরপর 2 উইকেট পড়ে গেল, তবে আমি যখন খেলা দেখা শুরু করলাম তখন 4 উইকেট ছিল। সো এক পর্যায়ে যখন দেখলাম যে 3 ওভারে 42-43 রান দরকার, কঠিন হবে, বাট ইংল্যান্ড তো তারপর ভরসা পাচ্ছিলাম না। তবে গেলেন ফিলিপসকে যখন দেখলাম বলে তখন মনে একটু ডাউট হচ্ছিল যে ইংল্যান্ড এই ওভারে তো আপনার প্রতি বলে 6 মারতে যাবে, তো তাকে কি বলে না দরকার ছিল? আই ডোন্ট থিঙ্ক সো। আর সবচেয়ে খারাপ লেগেছে যে যে দলে আপনার লকি ফার্গুসন এন্ড ম্যাট হেনরির মতো বলার রয়েছে সেই দলে তো আপনি এক্সপেরিমেন্ট করার তো দরকার নেই। আর তারা তো বেশ ভালোই বোলিং করেছিল, ম্যাট হেনরি and আপনার লকি ফার্গুসন, তাদের ইকোনমি রেটও ভালো ছিল। সো কেন এটা? আই ডোন্ট থিঙ্ক সো। অনেক সময় হয় না যে আমরা খামখেয়ালি ভাবে ম্যাচ হারি, নিউজিল্যান্ড হয়তো বা নিউজিল্যান্ডকে যদি এই ম্যাচটি কষ্ট করে এবং তারা যদি সেমিফাইনাল না যেতে পারে, কারণ পাকিস্তান যদি আজকে যে জটিল সমীকরণ তাদের সামনে রয়েছে সেটা যদি পুত্রিয়ে শ্রীলঙ্কাকে হারাতে পারে সেক্ষেত্রে কিন্তু আফসোস থাকবে। মানে এক্ষেত্রে আমি মিচেল স্যান্টনারকেই দোষ দিব, সত্যি কথা বলতে। কারণ স্যান্টনারের এটা দরকার ছিল না। সে এটা একটু মনে করেন বেশিই করেছে। অ্যান্ড সত্যি কথা বলতে স্পিন উইকেট ঠিক আছে, বাট আপনি তাই বলে যে পার্ট টাইম স্পিনার গেলেন ফিলিপস তাকে বাদ দিয়ে বল করাবেন 18তম ওভারে, যখন ইংল্যান্ডের উইল জ্যাক্স অ্যান্ড রিয়ান আহমেদ ব্যাটিং এ, বিশেষ করে রিয়ান আহমেদ কিন্তু চমৎকার খেলছেন। তিনি বেশ কয়েকটি হিট করেছেন। আমি আমি জানতাম যে রিয়ান আহমেদ হচ্ছে আপনার বলার, বাট ইংল্যান্ডের আবার সমস্যা কি, 11টাই ব্যাটসম্যান, 11টাই ঠিকঠাক শট খেলতে পারে, যা আমাদের দেশের ওপেনাররাও পারে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা আর এটাই ডিফারেন্স। সো নিউজিল্যান্ড এখান থেকে যদি সেমিফাইনালে না যেতে পারে সেক্ষেত্রে তারা তাদেরই দোষবে। এবং
সম্ভাবনা এখনো নিউজিল্যান্ডের 90% কোয়ালিফাই করার, কারণ আপনার পাকিস্তানকে 64 রান হারাতে হবে শ্রীলঙ্কাকে, আর পরে চেস করতে গেলে আপনার হচ্ছে 13.1 ওভারের মধ্যে জিততে হবে। এটা সো টাফ, বাট ওই যে ক্রিকেট, কোনো কিছু ঘটতে ঘটতে পারে, আর যেহেতু টিমটা পাকিস্তান আনপ্রেডিক্টেবল, সেহেতু যে কোনো কিছুই ঘটতে পারে। সো যাই হোক, এটাই যে এই ম্যাচটা আমাদের শিক্ষা দেয় যে আপনি ক্রিকেটে যে কোনো সময় ম্যাচ আপনার হাত থেকে ফসকে যেতে পারে। এক্সপেরিমেন্টের অত দরকার নেই, অত আপনার এক্সপেরিমেন্টের দরকার নেই, ঠিক আছে? তো দেখি আজ কি হয়, এই গ্রুপটি তো অ্যাটলিস্ট জমে উঠেছে, দেখা যাক কি হয়। আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি পারবে? আর নিউজিল্যান্ডের ভুলটা আসলে কোথায় ছিল, জানাবেন।